প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর সাপ্তাহিক আয়োজন অজানা কথায় আরও একটি নতুন পর্বে নতুন অতিথিকে সাথে নিয়ে আমি বারিশক হাজির হয়ে গেলাম। আমাদের অতিথির জীবনের নানান অজানা কথা আজকে তুলে ধরব। আর আজ স্টুডিওতে উপস্থিত আছেন এই প্রজন্মের অনেক জনপ্রিয় হিট গান যিনি লিখেছেন এবং তরুণ প্রজন্মের শিল্পীদেরকে তারই এই লেখা গান দিয়ে অনেক পরিচিতি দিয়েছেন। আমাদের আজকের অতিথি গীতিকার রনক রায়হান। আমন্ত্রণ আমাদের অজানা কথায়। কেমন আছেন আপু? জি, ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো লাগছে। এই প্রজন্মে অনেক হিট গান আমরা শুনি, যে গানগুলো শিল্পীদেরকে আমরা চিনি, বাট শিল্পীদের পেছনে আড়ালে যারা আসলে গানগুলো লিখেন তাদেরকে আসলে আমরা আড়ালেই রেখে দেই এবং আসলে তাদের চেহারাও আমরা চিনি না, অনেক সময় নামটিও আমরা জানি না। তো আজকে রনক রায়হান, আপনার কাছ থেকে জানবো আপনার জীবনের অনেক অজানা কথা। প্রথমেই জানতে চাই এই সময়ের ব্যস্ততা কি নিয়ে চলছে? হ্যাঁ, এই সময়ে বেশ কিছু কাজ হাতে নিয়ে এসেছি। চলমান রয়েছে অনেকগুলো কাজ। রিসেন্ট একটি কাজ আমার অনেক জনপ্রিয় হয়েছে সকল প্ল্যাটফর্মে। একটি গান আমি মরা গাছে ঝরা ফুল নামে একটি শিরোনামের একটি গান। নেক্সট আরও এমন কিছু আসে, সেই চেষ্টায় বেশ কিছু কাজ হাতে নিয়েছি। অনেকগুলো কাজই চলছে হাতে। তো এই যে গানের পেছনে যারা গান লিখে থাকেন, আমরা অনেক সময় বলি যে গানের কথাই মন ছুঁয়ে যায়, কিন্তু আসলে আমরা শিল্পীদেরকেই আসলে চিনি, গানের কথা যেগুলো যারা লেখেন তাদেরকে কিন্তু আসলে আড়ালেই রেখে দিই, যেমনটি আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম। তো এই আক্ষেপটা কি আপনার মনে রয়েছে? হ্যাঁ, এটি আসলে আপনাদেরকে ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেমন আমরা একটি গান আমরা লিখি, আমরা সুর করি, প্রথম শুরুটাই হচ্ছে আমাদের মাধ্যমে, আমাদের হাত ধরে, আমাদের চিন্তাধারা থেকে। তো আমরা সরাসরি একজন শিল্পীকে যখন গাওয়াই, সরাসরি তাকে প্রমোট করা হয়। তো আমাদেরকে না চেনার বা আমরা আড়ালে থাকার একটাই কারণ হচ্ছে এই গানগুলো স্ক্রিনে তারা থাকে, কিন্তু তারা কখনো দেখা যাচ্ছে, সবাই না, কিছু কিছু শিল্পী আছে, বেশিরভাগ শিল্পীরাই, কিছু কিছু শিল্পীরা আছে তারা খুব বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে আমাদের নামটা দেখা গেছে একটা চ্যানেলে গাইলে সেখানে বলে। আর কিছু 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 শিল্পীরা আছে আসলে এই জিনিসটা কেন জানি তারা মানে একটু অ্যাভয়েড করে, বলতে চায় না আমাদের কথা। তো এটা আমাদের জন্য আসলে খুব পীড়াদায়ক, দুঃখজনক। এটা আমি চাইবো, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি যারা দেখবেন, আমি সেসব শিল্পীদেরকে বলবো যে আসলে এই মানসিকতা থেকে একটু বেরিয়ে আসতে হবে। কারণ হচ্ছে শুরুটাই আমাদের মাধ্যমে। তো আমরা তো আসলে ওরকম কিছু চাই না তাদের কাছে। একটা গীতিকার যখন একটা গান লিখে, সেই গানটা যখন একটা শিল্পী কোনো একটা অনুষ্ঠানে গায়, তখন সেখানে যদি গানটা গাওয়ার আগে যদি শিল্পী গীতিকার সুরকারের নামটা বলে, এটাই হচ্ছে একজন গীতিকারের পাওয়া এবং আনন্দের বিষয়। ধন্যবাদ। এখন জানতে চাই যে এই যে এখন গীতিকার হয়েছেন, আপনার অনেক গান এখন বিভিন্ন প্ল্যাটফর্মে জনপ্রিয়তা পাচ্ছে, তো গীতিকার হওয়ার পেছনের গল্প জানতে চাই। একদম আপনার শৈশব কোথায় বেড়ে ওঠা এবং লেখাপড়া কোথায় হয়েছে, আপনার পরিবার সম্পর্কে জানতে চাই। আসলে আমার গ্রামের বাড়ি হচ্ছে ভোলাতে, ভোলা সদরে। আমার বাবা ছিলেন একজন সেনা সদস্য, আর্মি পার্সন এবং মুক্তিযোদ্ধা। তো আমার শৈশব ভোলাতেই কেটেছে। তো গীতিকার হওয়ার যে শুরুটা, সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই মানে গানের প্রতি আমার একটা দুর্বলতা ছিল। তা আমাদের গ্রামগঞ্জে হচ্ছে আপনাদের জারি গান, পালা গান, যাত্রা গান, এসব গান হতো। তো খুব ছোটবেলায়, আমি তখন খুব ছোট, আমি প্রত্যেক দিন আমাদের যেখানে বাড়ি থেকে যেখানে যত দূরেই হোক এই গান হতো, অনেক রাতে, গভীর রাতে। আমি কাউকে সঙ্গী পেলেও চলে যেতাম, না পেলে একা একাও চলে যেতাম, ভয় পেতাম না। অন্যান্য কাজে ভয় পেতাম, বাজার থেকে আসতে, বাড়িতে একা আসতে ভয় পেতাম, কিন্তু ওই গানে গভীর রাতে চলে যেতে ভয় পেতাম না, এতটা টান ছিল। তো একটা মানে স্মরণীয় যেখান থেকে শুরু আমার লেখালেখিটা, প্রথম তো গান দিয়ে না, প্রথম হয়েছে আমার কবিতা দিয়ে, গল্প দিয়ে শুরু। তো গল্প, আমার লেখা গল্পটা আমার জীবন থেকে, আমার জীবনের ঘটনা দিয়েই, সেটা আমি আজকে একটু এখানে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে মানে তখনকার মানে খুব মানে হৃদয় বিদারক একটা ঘটনা ছিল। সেটা হচ্ছে ওই যে বললাম যে আমি গানের প্রতি আমার যে দুর্বলতা, এইসবের প্রতি, গান, সিনেমা, নাটক, এইসবের প্রতি আমার দুর্বলতা। তো আমি একবার কক্সবাজারে গিয়েছিলাম, খুব ছোট।
তো সেখানে আমার মনে আছে যে স্বপ্নের পৃথিবী নামের যে সিনেমাটা হয়েছে সালমান শাহ এবং শাবনূর, তো সেখানে আমার সাথে আমার এক বন্ধু ছিল, তার সাথে শুটিং দেখার জন্য গিয়েছিলাম। তো শুটিং দেখতে দেখতে কখন আসলে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, ওরা হুট করে শুটিংয়ের ইউনিট গুজগাছ করে গাড়িতে সবাই চলে গেছে। তা আমার আসলে সেন্স ছিল না যে এখান থেকে এত দূরে কক্সবাজার শহরে আমি কিভাবে যাব। আমার বন্ধু ওই গাড়িতে কিভাবে জানি উঠে গেছে, তা আমি আর উঠতে পারিনি। তারপরে হঠাৎ করে খেয়াল করলাম আল্লাহ, সন্ধ্যা হয়ে গেছে, এখন গাড়িটারি তো কিছুই নেই, আমি কিভাবে যাব। আমি সারাদিন ওই দুপুরবেলা খাওয়ার ছিল না, মানে খাইনি। ওই যে শুটিং দেখার তালে ছিলাম শহর, ওখান থেকে খাওয়ার ব্যবস্থা, এখন তো অনেক কিছু হয়েছে, তখন কিছু ছিল না। কক্সবাজার থেকে যারা গিয়েছেন হিমছড়ি, রেজুখাল এগুলো তারা চিনবেন, তখন রাস্তাঘাট কিছু ছিল না, অনেক দূরে, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না। তো সারাদিন আমি খাইনি, খুব ক্লান্ত ছিলাম। পরে শুটিংয়ের গাড়ি চলে গেছে, এখন আমি হাঁটতে 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 অনেক দূর আসছি। আসার পরে দেখতেছি পাহাড় থেকে যে ঝর্ণার যে পানিগুলো নামে, সেখানে একটা খালের মতো, এখন আমি পার হইতে পারতেছি না, পানি খুব। এখন আমি খুব ভয়ও পাচ্ছি যে আল্লাহ, অন্ধকার হয়ে গেছে, ওইদিকে নদীর মানে সাগরের গর্জন, একদিকে সাগরের গর্জন আরেকদিকে পাহাড়। পরে আমি না ভয়ে কাঁদতে কাঁদতে, খুব মানে একটু উঁচু কিছু কিছু জায়গা থাকে বালুর স্তূপের উপরে আমি বসছি, একটু কলমিলতা ছিল, তো ওখানে আমি বসছি। আবার শীতের দিনও ছিল, প্রচুর শীত ছিল। এর মধ্যে কিভাবে কখন আমার চোখে ঘুম চলে আসছে, আমি এইভাবে হেলান দিয়ে শুয়ে পড়ছি, ঘুমিয়ে গেছি, কখন আমি নিজেও জানি না। এক ঘুমে আমি সকালবেলা চোখ মেলে দেখি আমার পাশে, আমার সাথে, মানে আমি জড়ায়, মানে আমি হাত দিয়ে রাখছি, আমার সাথে একটা কুকুর শুয়ে আছে। কুকুরটা আমার, মানে আমি যে জেগে গেছি, আমি তো হাত সরাই ফেলছি, সেটা সে বুঝতে পেরে কুকুরটা আমার কাছ থেকে একটু দূরে গিয়ে বসে আবার আমার দিকে তাকাইছে। তখন আমার কাছে আরো অসহায় লাগছে নিজেকে। আমি সারা রাত এই কুকুরের সাথে এবং এই জায়গায়, খোলা জায়গাটা, আমি একাই এইভাবে শুয়েছিলাম। তো পরে অনেক কষ্ট করে আমি হেঁটে হেঁটেই সেখান থেকে কক্সবাজার আসছি। আমার আবারও সারাদিন লেগে গেছে ওই জায়গাটা থেকে কক্সবাজার পৌঁছাইতে। তা আমি এটা দিয়ে আমার জীবনের, আমি এটা দিয়ে একটা গল্প, একটা কবিতা আমি লিখেছিলাম। তো সেই কবিতাটা যখন আমি অনেক পরে যখন ঢাকায় আসি, ছায়ানটে, ওই যে গানের প্রতি দুর্বলতা, আমি একটা সময় ছায়ানটের অধ্যয়নরত ছিলাম, তখন ছায়ানট ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। তো সেখানে আমি যখন ছিলাম, তো এই আমার লেখাগুলো, আমার এক ক্লাসমেট ছিল বিশাখা, ওদের একটা প্রকাশনী ছিল কলকাতায়, আর একটা ছিল শাখা ছিল বাংলা বাজারে ঢাকায়। তো সব লেখাগুলো ও সবসময় আমার কাছ থেকে চেয়ে চেয়ে নিত, ও নোট করতো, ওর ডায়েরিতে নোট করতো। তো একদিন আমার বার্থডে ছিল, তো সেই দিন আমি আর যাইনি, ওই দিন ক্লাসে আমি যাইনি, আমাদের ক্লাস ছিল, আমি যাইতে পারিনি কোনো কারণে। তো পরের ক্লাসে ও আমাকে বললো যে ক্লাস শেষ করে চলে যেও না, তোমার সাথে কথা আছে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে ক্লাস শেষে ওর জন্য ওয়েট করলাম, ও বেরিয়ে আসছে, বলল চলো আমরা এক জায়গায় বসি। তো বসার পরে তো ও আমাকে একটা প্যাকেট থেকে, মানে গিফট করা প্যাকেটগুলো থাকে না, ওইভাবে আমাকে একটা প্যাকেট দিল, বললো যে এটা খুলো। খুললাম, খুলে দেখলাম কি রে, একটা অবিনাশী আত্মা নামে একটা বই, আমার নিচে দেখি আমার নাম। পরে আমি তো অবাক হলাম, আমি বললাম এটা কি, খুলে দেখো। তারপর আমি দেখলাম যে সব আমার লেখাগুলো। ও কিন্তু আমাকে কিছুই জানে না এই ব্যাপারে, যে এরকম একটা আমাকে নিয়ে যে এরকম একটা উদ্যোগ নিয়েছে, বা আমাকে যে এরকম একটা সারপ্রাইজ করবে, এটা সারপ্রাইজ, আমাকে এই জন্যই হয়তো বলেনি। পরে আমি দেখে খুব অবাক হলাম, এত খুশি হলাম আমার জীবনে, আমি মানে ওই দিনটাকে আমি কখনো ভুলতে পারবো না। এত খুশি আর কখনো হননি? আর কখনো হয়নি, আমি ওই দিনটাকে কখনো ভুলতে পারবো। পরে ও আমাকে একটা কথাই বললো যে তোমার লেখার মান খুবই ভালো, আমার বাবা খুব পছন্দ করছে, ওর বাবা একজন প্রকাশক। তো বললো যে আমার বাবা লেখাগুলো, প্রত্যেকটা লেখা খুব পছন্দ করছে এবং জিজ্ঞেস করছে যে তুমি কে। তো আমি বললাম যে আমার ক্লাসমেট, ও বলছে আর কি এভাবে করে। তো ও আমাকে বললো যে তুমি লেখালেখি সবসময় চেষ্টা করে যাও, তোমার ভালো কিছু হতে পারে, এরকম সম্ভাবনা আছে। তো এরপর থেকে আমি লেখালেখি চালিয়ে যাই। আমার লেখা যেই পড়তো পছন্দ করতো, এইভাবে করে একটা সময় আমি উপন্যাস লেখা শুরু করলাম। তো যাই লিখি দেখা যাচ্ছে যে প্রত্যেকটার মধ্যেই আমার জীবনের গল্প
দিয়ে ওখানে স্থান পায় আর কি। আর সবচেয়ে কষ্টের একটা বিষয় হচ্ছে যে বিশাখা আমাকে এই বই প্রকাশনে আমার লেখার সূচনা যাকে দিয়ে, তার সাথে কিন্তু এখন আমার যোগাযোগ নেই। সে বেঁচে আছে কিনা বা আমাকে আমি যে রনক রায়হান হয়েছে সে দেখছে কিনা, জানছে কিনা, এটা আমি আজ পর্যন্ত জানা নেই। তার সাথে আমার যোগাযোগ নেই, সে কোথায় আছে আমি জানি না। আজকের এই এপিসোড থেকে আপনার সেই প্রিয় বন্ধুটিকে কিছু বলতে চান? আমি তো সারা জীবন তার প্রতি কৃতজ্ঞ। সে যেখানেই থাকুক ভালো থাকুক, আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। এবং সে যদি আমাকে দেখে থাকে বা সে যদি কখনো কোথাও যদি সে আমার সন্ধান পায়, আমি তো পাইনি, আমি তাকে বলবো যে জীবনে আরেকবার তাকে দেখতে চাই। সেই বন্ধুটি আপনার অনুপ্রেরণা এবং আপনার প্রথম লেখা বইয়ের সূচনা করে দিয়েছে। সূচনা। এখানে আরেকটা কষ্টের বিষয় আছে। আসলে আমি যে আজকে এই পর্যন্ত আসছি, আমার কোনো থাকে না যে হয়তো ফ্যামিলির সাপোর্ট থাকে, বাবা মায়ের অনেক টাকা থাকে, টাকা দিয়ে গান বাজনা করে। আমার বিষয়টা এরকম ছিল না। আমি একাই লড়াই করতে করতে এই পর্যন্ত আসছি। বলছিলেন এই গানের গীতিকার হিসেবে আপনার যতগুলো অর্জন রয়েছে তার পিছনে এমন কোনো কষ্ট নেই যে আপনি করেননি। তো ঢাকায় কবে আসলেন সেটা জানতে চাই। আমি ঢাকায় এসে আপনার 97-এর দিকে। তো সেই থেকে আমি মানে আজকের 2024 আসলে অনেক, শুধু একটাই টান ছিল। অনেক কাজ করেছি কিন্তু কোনো কাজে আমার মন বসতো না, শুধু আমার গান। কিভাবে ধরনের কাজ করেছেন আপনি আসার পর? আমি এমন কোনো কাজ নাই যে ঢাকার শহরে কষ্টের কাজ করি নাই। আমরা একটু শুনি যদি আপনি শেয়ার করতে চান। আমি প্রথমে এসে কি কাজ করেছেন? প্রথমে যখন আমি আসি তখন আমি গার্মেন্টসে কাজ করতাম। আচ্ছা, গার্মেন্টস কোম্পানিতে কাজ করেছেন। কোম্পানিগুলোতে আমি কাজ করতাম। কিন্তু সেখানে আপনার মন বসতো না। ওই যে ওখানে মন বসতো না এই কারণে যে ওখান থেকে কোথাও যাওয়ার কোনো সুযোগ থাকতো না। তো এরপরে আমি যখন আমার এই ছায়ানটে যখন আমি যাই, ছায়ানট থেকে যখন বিশাখার মাধ্যমে যখন আমার বইগুলো প্রকাশ হয়, তো সেই বই প্রকাশ হওয়ার পর থেকে তখন ঘটনাচক্রে আমি বলতে সেই কথাগুলো বলতে দ্বিধা হচ্ছে, তারপরও বলছি যেহেতু গল্প কষ্টের কথাই এখানে শুনবে সবাই। যখন আমি উপন্যাসগুলো আমার যখন প্রকাশ হয়, কোম্পানি যারা আছে তাদের সাথে আমার একটা মানে এগ্রিমেন্ট হয় যে আমাকে প্রতি পাণ্ডুলিপি প্রতি আমাকে 8,000 টাকা করে দিবে তখন। তো সেই টাকাগুলো তারা মানে এগ্রিমেন্ট করতো ঠিক, কিন্তু দিত না। তো বাড়ি চলে যেতাম, টাকার জন্য তাদেরকে ফোন দিয়ে আসতাম। তারা বলতো যে আসেন, কিন্তু আসলে দিত না। তো একদিন এমন হয়েছে যে আমি ফোন দিছি যে ভাই আমার খুব দরকার টাকার, আমি তো বাড়িতে আছি, আমার কোনো কাজ নাই, আমার টাকার খুব দরকার, আমাকে কিছু টাকা দেন। তো বলছে যে তখন তো বিকাশ টিকাশ ছিল না, বলছে যে আসেন, আসলে আপনি নিয়ে যান। পরে ঢাকায় আসছি, তাদের সাথে কথা বলে আসছি, আসার পর আর আমাকে টাকা দিচ্ছে না সারাদিন। এখন আমার অনেক কষ্ট করে কোনো রকম আমি লঞ্চ ভাড়া নিয়ে ঢাকায় আসছি, কারণ আমি জানি যে টাকা পাবো। আমার তো আর কোনো সমস্যা নেই, কোনোভাবে আসতে পারলেই হলো। অনেক কষ্ট করে আসছি, এখন আমি যে যাবো সেই টাকাটাও নেই, টাকা নাই, আমার খাওয়ার খরচ নাই, কিচ্ছু নাই। এখন আমি কিভাবে যাব? বুঝিয়ে বলছি, বলার পরেও আমাকে টাকা দিচ্ছে না। সারাদিন বসেন, একটু বসেন, এই করতে করতে সারাদিন চলে গেছে, অথচ আমি সারাদিন কিছু খাইও নি। এখন আমি যে বাড়ি যাবো আমার সেই ভাড়া নেই। তো একদিন আমি খুব মন খারাপ করে সদরঘাট টার্মিনালে বসে আছি লঞ্চের অপেক্ষায়। তো দেখলাম যে হকার যারা ফেরি করে লঞ্চে বই বিক্রি করে তারা যাচ্ছে। আমি ডাক দিলাম, এইদিকে আসো, তোমার কাছে রনক রায়হানের বই আছে? আছে। কয়টা লাগবে, কোনটা লাগবে? আমি বললাম দেখি কি বই আছে। দেখলাম যে হ্যাঁ, ওর কাছে সব বই আছে। পরে বললাম যে ভাই আমি তো বই কেনার জন্য না, জাস্ট দেখার জন্য। ভাই সময় নষ্ট করবেন কেন? আমি বলছি না ভাই, আসলে বই আমার রনক রায়হান, আমার লেখা বই আপনার কাছে আছে কিনা এটা দেখলাম। তখন সে আমাকে বলল যে আপনি রনক রায়হান? কি বলেন, আপনার এই অবস্থা কেন? মানে আমার তখনকার যে অবস্থা, সে অবস্থার সাথে ও মিলাইতে পারতেছিল না। পরে বইতে ছবি থাকে পিছনে, ছবির সাথে বলল যে হ্যাঁ ঠিকই তো আমার পাশে বসে পরে বলল যে বাড়ি কোথায়, সবকিছু ওকে আমি বললাম যে আমার বাড়ি ভোলাতে। আমার ইচ্ছা হলো যে আমি ওর সাথে আমার সমস্যাটা শেয়ার করি। তো ও নিজে থেকে আমার মনে হয় যে ও বুঝতে পারছে। তারপরে আমি ওকে বললাম
যে ভাই এভাবে আমি টাকার জন্য আসছি, বইগুলো আপনারা কত করে কিনেন তাদের কাছ থেকে, কেমন চলে? বলছে না ভাই আপনার বই খুব চলে, দর্শক যারা এই পাঠক পাঠিকা আছে তারা আপনার নাম ধরে আপনার বই খুঁজে আমাদের কাছ থেকে, তো আমরা এইভাবে কিনি, নগদ টাকা দিয়ে কিনি। তা আমি বলছি যে ভাই ঠিকই তো চলে এবং আপনারা কিনেন, টাকা দেন, কিন্তু আমাদেরকে টাকা ঠিকভাবে দেয় না। তা আমি এইভাবে বাড়ি থেকে আসছি, এখন আমার বাড়ি যাওয়ারও ভাড়া নাই, এই ব্যাপার, এখন আমি তো নিঃস্ব হয়ে গেছে, আমার খুব প্রবলেম। তো ও আমাকে বলল যে আপনি এক কাজ করেন, আপনাকে তো টাকা দিচ্ছেন, আপনাকে আমি একটা বুদ্ধি দিই, আমার বুদ্ধিটা ধরবেন? আমি বলছি কি বুদ্ধি? যদি আমার লাভ হয় তাহলে আমি কেন শুনবো না, আমার যদি ভালো হয়। তো বললো যে আপনাকে বই দিবে কিনা তারা জিজ্ঞেস করেন। আমি বলছি বই মানে? যে আপনি তো টাকা পান তাদের কাছে সেই পরিমাণ, তারা তো বই বিক্রি করে, এটা তাদের বিক্রি করাই তাদের কাজ। আপনাকে টাকা না দিলে ওই আপনি যেই টাকা পাবেন সেই পরিমাণ পাইকারি আমরা যেই রেডে বই কিনে নিয়ে আসি ওই প্রাইজে আপনি বইগুলো তাদের কাছ থেকে নিয়ে আসবেন। তো আমি বলছি আমি বই এনে কি করবো? তো বলছে বইগুলো আমরা বিক্রি করে আপনাকে টাকা দেব। তা আমি আবার রিটার্ন গেছি ওর কথায়, যে আলাপ করার পরে ওরা আবার বই দিতে রাজি হয়েছে। বলছে হ্যাঁ নেন আপনার বই আপনি নেবেন, অসুবিধা কি? এনে ওদেরকে দিলাম, ওরা 2-3 জন, ও আবার আরো 2-3 জন ডেকে নিয়ে আসছে। বইগুলো বিক্রি করে কিছুক্ষণ পরেই দেখলাম যে আমাকে বেশ কিছু, তখন প্রায় 700-800 টাকাও আমাকে দিয়ে দিছে। আমি তো মহা খুশি। তারপরে ও বলতেছে যে কি আপনি কি চলে যাবেন না থাকবেন? যদি আপনি থাকেন আপনাকে আমরা এইভাবে করে হেল্প করব। পরে আমি 200-300 করে বই নিয়ে আসি, টার্মিনালে দাঁড়িয়ে থাকি, আর ওরা বই বিক্রি করে আসে। তো টার্মিনাল যখন বই নিয়ে দাঁড়িয়ে থাকি তখন আবার অনেকে চায় আমার কাছে বই, তখন সাথে সাথে টাকা দিয়ে দেয়। হ্যাঁ, ওরা বিক্রি করে আমাকে টাকা দিয়ে দেয়। পরে আমি আবার ওই যে বইগুলো কিন্তু নিয়ে যে দাঁড়িয়ে থাকি, এর মধ্যে দাঁড়ানো অবস্থায় কেউ কেউ আসে, এসে আবার দেখে আমিও বিক্রি করি, এখানে দাঁড়িয়ে বিক্রি করি। তো একটা সময় আমার মাথায় ঢুকলো আমি আর এইভাবে দাঁড়িয়ে থাকবো কেন, আমিও বিক্রি করি ওদের সাথে সাথে। পরে আমি ফেরি শুরু করে দিলাম, মানে ফেরির কাজও আপনি জীবনে করেছেন? শুরু করে দিলাম। এই শুরু করে লঞ্চে মনে করেন সব লঞ্চে হেঁটে হেঁটে, তারপরে ট্রেনে, যখন যেখানে মনে হয়েছে যে যেখানে সুইটেবল মনে হয়েছে ওখানে আমি ফেরি করে বই বিক্রি করি। এগুলো আমি কখনো মন খারাপ করিনি, কখনো মন খারাপ হয়েছে কিন্তু তারপরেও মনে হয়েছে যে না এটাও আমার লাইফ, আমার জীবনে একটা এক্সপিরিয়েন্স, এটা হয়তো আমার কাজে লাগবে। কিন্তু আমি কখনো পিছপা হইনি, কিন্তু আমার মনটাও ওই দিকে ছিল, যে গানের দিকে, লেখালেখির দিকে। তো বইগুলো আমি উৎসর্গ করতাম এক একজন শিল্পীকে, যেমন তখন প্রণব গোস্বামী মারা গেছেন, ওনাকে একটা বই উৎসর্গ করেছিলাম। তারপরে উৎসর্গ করেছিলাম আশরাফ উদাসকে। তো আশরাফ উদাসকে উৎসর্গ করার পরে ওনার সাথে দেখা করার জন্য সঙ্গীতার একজন লোকের হেল্প নিয়েছি, নিয়ে আশরাফ ভাইয়ের বাসায় আসছি। আসার পরে আশরাফ ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে তখন আমার ইচ্ছা ছিল আমি গান গাইবো, শিল্পী হবো। পরে আশরাফ ভাই আমার গান শুনলো, শুনে মনে হয়েছে যে ওনার মনে হইলো যে তোমার দ্বারা গান হবে না, তুমি লেখালেখি করো, লেখালেখি করে যাও, লেখালেখি দিয়ে তোমার কিছু হতে পারে। পরে লেখালেখি করতেছি, করার পরে আশরাফ ভাই আমাকে সুযোগ দিয়েছে প্রথমে সঙ্গীতায়। উনি মমতাজ আপার সাথে একটা সলো মানে ডুয়েট অ্যালবাম, পুরো সলো আমার লেখা, মানে তখন তো 12টা গান ছিল, 12টা গানই আমার লেখা ছিল, সে গাইছে। তো এইভাবে করে আরও আশরাফ ভাই আরও কিছু কাজের আমাকে সুযোগ দিয়েছে। দেওয়ার পরে বড় বড় গীতিকাররা দেখা যাচ্ছে যে রিজভি ভাই, তারপরে আরও এরকম লেভেলের যারা গীতিকার আছে তখনকার সুপারস্টার যারা গীতিকারদের মধ্যে একই অ্যালবামে কাজ করার সুযোগ দিয়েছে আশরাফ ভাই। তো সেই থেকে আমি এই গীতিকার, মানে তখন এই উপন্যাস থেকে গানে আমার, তখন সিডির সময় ছিল, সিডির সময়, সিডি কেনার সবাই গান, সিডির, হ্যাঁ সিডির সময় ছিল। তখন এই উপন্যাস থেকে এই গানে আমি ইনভলভ। তখন কি আপনি ঢাকায় থাকছেন? ঢাকায় থাকছি। তো এইভাবে করেই আসলে আমি এই যে গান, উদ্দেশ্য ছিল যে আমি গানেই একটা অবস্থান তৈরি করব। তো সেইভাবে করতে করতে আসলে আজকে এই পর্যন্ত আসি। তো এই পর্যন্ত আসার পরেও অনেক অনেক থাকে না যে একটা লোক ভালো কাজ করতেছে, এটার জন্য অনেকের প্রতিহিংসার মুখোমুখি আমি হয়েছি। অনেক রথী মহারথীরা আছেন, তাদের মধ্যে সবাই না, কিছু কিছু 2-1 জন এই জিনিসটাকে ভালোভাবে নিতে পারে নাই, না পেরে কিছু আমার বিরুদ্ধে অনেক আমি অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছি, অনেক ঝামেলা আমাকে পোহাইতে হয়েছে। তারপরে আমি চিন্তা করি না যে কি ধরনের ঝামেলা পোহাতে হয়েছে। ঝামেলা যেমন আমি কেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মতো একটা জায়গায় আমার মতো ছেলের, রনক রায়হানের গান কেন মুজিব জন্মশতবার্ষিকীতে যাবে, এই জিনিসটা ছিল তাদের
মানে বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যেমন বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত আপনার শেখ রাসেলের জন্মদিনের যেটা থিম সং, সেটাও আমারই লেখা। ইবনে রাজন ভাইয়ের হচ্ছে সুর সঙ্গীত, আমার লেখা সুর, প্রতি বছর ওখানে পালিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে। তো এই যে কাজগুলো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, যেমন শেখ রাসেলের জন্মদিনের থিম সং এবং মুজিব জন্ম শতবার্ষিকী উদ্বোধনী এবং সমাপনী গানে আমার গান যাবে, এই জিনিসটা আসলে অনেকে কিছু কিছু লোক, কিছু কিছু যারা গীতিকার আছেন অনেক বড় বড়, কিছু দুই একজন, সবাই না, কিছু কিছু লোক আছে তারা আসলে এই বিষয়টা মানতে পারে না। তো তারা অনেকভাবে অনেক মানে চেষ্টা করেছে, করে যাচ্ছে। তা আমি সেগুলো নিয়ে আসলে চিন্তা করি না। আমি চিন্তা করি যে আমার কাজ দিয়েই, আমি কথা দিয়ে না বা সরাসরি মানে কোনো প্রতি উত্তর করে না, আমি আমার কাজের মাধ্যমে, কাজ দিয়েই আমি সবকিছুর জবাব দিতে চাচ্ছি। এই যে ঢাকায় সঙ্গীত জীবনের অনেক চর্চা করেছেন, অনেক স্ট্রাগল করেছেন, তো এর মধ্যে আপনার জীবনে প্রেম ভালোবাসা কিছু আসেনি, বা বিয়ে কবে হয়েছে, এই পরিবার প্রসঙ্গে জানতে চাই। পরিবার প্রসঙ্গে আসলে আমি বিয়ে করেছি আমার মামাতো বোন, আমার গ্রামে, আমার পাশাপাশি আমাদের বাসা, ওদের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি। তো মামাতো বোনকে বিয়ে করেছি। হঠাৎ আমার এক মামা বলল, মানে তার কথা বলল যে ওর কথা একটু বলেছে, পরে আমার খেয়াল হলো যে না আসলে ঠিক। তো পরে আমি আমার ভালো লাগাটা ভাবছি যে বলবো, পরে বলছি একদিন, একটু সময় নিয়ে একদিন বলেছি। বলার পরে ওরও একটু আমার দিকে রেসপন্স পেয়েছি। তো পাওয়ার পরে আসলে আমরা বিয়ে করে নিয়েছি। তেমন একটা আমাদের আমরা তেমন একটা দেরিও করিনি। আর মানে আমাদের পরিবারও রাজি ছিল, ওইভাবে করে তেমন একটা ঝামেলা হয়নি, বিয়ে করেছি। তো আমি তারা আবার হচ্ছে কি, সেখানেও একটু আমার ট্র্যাজেডি আছে। সেটা হচ্ছে মানে আমার মা, আমার ভাই বোন এবং যে আমার স্ত্রীর যে ফ্যামিলি, মানে আমি যেখানে বড় হয়েছি, তারা কেউ গান পছন্দ করে না। আচ্ছা, মানে তারা একটু মানে আপনার শ্বশুর বাড়ির কেউ গান পছন্দ করে না, একটু ধার্মিক, হ্যাঁ ধার্মিক টাইপের। তা আসলে তারা কেউ গান পছন্দ করে না। একটা সময় আমাকে নিয়ে এই প্রসঙ্গে যখন আসছি, অনেকে খুব হাসি টিটকারা করতো আমি যে গান বাজনা নিয়ে, এসব নিয়ে। বিশেষ করে আমার যে নানা বাড়ির মামা বাড়ির যে পরিবেশগুলো, তারা একটু এগুলোর একটু বিপরীতে আর কি। তো তারা অনেক সময় তাদের মধ্যে অনেকেই অনেক হাসি ঠাট্টা আমাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতো। কিন্তু যখন দেখছে যে দিন যাচ্ছে, বছর যাচ্ছে, মাস যাচ্ছে, যে আমি আমারটা নিয়ে আছি এবং আমার কিছু পজিটিভ আসছে, রেজাল্ট আসছে। তো আস্তে আস্তে একটা সময় এখন তারা কিছু বলে না। আর আমার স্ত্রী আসলে এটার প্রতি এতটা ওর ফিলিংস ছিল না, ওর আগ্রহ ছিল না আমার গান বাজনার প্রতি। তো এখন কিছুটা পরিবর্তন আসছে। এখন সে আগ্রহের সাথে আমার গান শুনে, জিজ্ঞেস করে কখন কোন গান রিলিজ হয়। তো এখন আপনার কেমন যাচ্ছে জীবন এবং ভবিষ্যতে কি করতে চান? এখন খুব ভালোই যাচ্ছে ইনশাআল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা শুধু আসলে থাকে না, অনেকের অনেক কিছু থাকে, অনেকের অনেক চিন্তাধারা থাকে। গানের পাশাপাশি আমাদের সাথে যারা গান বাজনা করছে, শিল্পী বা আমাদের যারা আছে গীতিকার, সুরকার, মিউজিক রিলেটেড যারা আছে, অনেকের চিন্তাধারা আছে গানের পাশাপাশি একটু জমি কিনে একটু বিজনেস করে অন্য। আমার কিন্তু আসলে এরকম কোনো ইচ্ছা নেই। আমার ছোট স্বপ্ন দেখেন আমার সুন্দর একটা আমি এই সময়টা, আমার জীবনটা আমি এই গান বাজনার মধ্য দিয়ে যদি এখন যেভাবে আছি এভাবে পার করতে পারলে আমি অনেক খুশি। মানে আপনি অল্পতেই সন্তুষ্ট থাকতে পছন্দ করেন। এবং আমি গান নিয়ে কিছু, আমার পরিকল্পনা গান নিয়ে, যদি আমার জীবনে ভালো কিছু হয় গানের মাধ্যমে হোক, গান নিয়ে আমি আগাতে চাই। আপনি কি এখন চাকরি করছেন না শুধু গানেই আছেন? শুধু গান নিয়ে আছি। তো আপনার কাছ থেকে তরুণ প্রজন্মেরা কি শিখবে বা আপনি তাদেরকে কি টিপস দিতে চান সেটা শুনবো। ভাই, আপনি অনেক বছর ধরে গানের লাইনে আছেন, অনেক স্ট্রাগল করেছেন, এখন আরো হয়তো স্ট্রাগলের পথ আরো বাকি আছে, আরো অনেক দূর যেতে হবে। কিন্তু তরুণ প্রজন্মে যারা আছে, যারা গানের চর্চা করতে চায়, তাদের জন্য আপনি যদি কোনো টিপস দিতে চান। কনফিডেন্স, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে, আর সৎ থেকে যে কোনো, শুধু গান না, যে কোনো কাজ সফল হওয়া যায়, যে কোনো কাজে সফল হওয়া যায় সৎ থেকে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে চেষ্টা করলে। মানুষ যতটা চেষ্টা করে ততটুকু না হলেও তার কিছুটা হইলেও আল্লাহ কিন্তু সেই আশাটা পূরণ করে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি।
আপনি আপনার স্ট্রাগলের পথে শুধু একটিমাত্র বন্ধুর নামই উল্লেখ করেছেন, যার মাধ্যমে আপনার লেখার শুরু হয়েছিল। তারপর কি আর কোনো বন্ধু গড়ে ওঠেনি বা সাংস্কৃতিক অঙ্গনে কোনো বন্ধু আপনার সহধর্মিণী ছাড়া আর কেউ কি আছে যাদের কথা বলতে চান? হ্যাঁ, আছে, অনেক বন্ধুই ছিল। যখন আমি গানে আসি, আমার অনেক বন্ধু হয়েছে, কিন্তু কোনো বন্ধুর কাছ থেকে আমি মানে কষ্ট ছাড়া সেই কষ্টের কথাই আবার বলতে হয়। কিছু কষ্ট, আমি এই কথাটা বলতে চাইনি। তো তারপরে আপনি যেহেতু জিজ্ঞেস করলেন, যেহেতু এই প্রসঙ্গটা এনেছেন, আছে আমার অনেক। আমি যখন উপন্যাস থেকে যখন গানে আমি যখন আসি, যখন আমার ২-৪টা গান যাচ্ছে, বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে, তারপরে যখন আস্তে আস্তে আমি এই পথে হাঁটছি, তখন আমার অনেক বন্ধু হয়েছে এবং আমার হাত ধরে অনেক বন্ধু তার একটা মোটামুটি একটা শক্ত অবস্থানে আসছে। তো যারাই আসছে বা যারাই ছিল, সবার কাছ থেকে আমি কষ্টই পেয়েছি। তো আপনার পুরো জীবনটাই আসলে অনেক কষ্ট, কষ্ট, কষ্ট। কষ্ট, তো কষ্ট, কষ্ট। আমরা সবসময় শুনি যে মানুষের জীবনের একটা অধ্যায় কষ্ট থাকে, আরেকটা অধ্যায় হয়তো সুখের থাকে। তো আপনার এখন কি মনে এখন হয়? এখন আমি সুখের অনেক অধ্যায়। সুখের আপনার কাছ অধ্যায়। থেকে তো জীবনের অনেক অজানা কথা জানলাম। আপনার দুঃখের অধ্যায় জানলাম, সুখের অধ্যায়ও জানলাম। অনেক ধন্যবাদ আমাদের আজকে স্টুডিওতে আমাদের অজানা কথা অনুষ্ঠানে আসবার জন্য। ভালো থাকবেন। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার এবং আপনার পরিবারের জন্য। আপনাদের প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ধন্যবাদ হচ্ছে চ্যানেল এস এর পরিবারকে। আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনারা আমন্ত্রণ করেছেন, এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের চ্যানেলের জন্য শুভকামনা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় কেটে গেল কখন বোঝাই যায় না। আমাদের অতিথির জীবনের অনেক অজানা কথা জানতে জানতে কিন্তু ছুটির ঘন্টা বেজে যায়। আজ চ্যানেল এস এর পর্দায় অজানা কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আমি পারিষদ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেল এস এর পর্দায় চোখ রাখুন।